রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করল ইসি। আগামী ১৩ তারিখ মনোনয়ন দাখিল, ভোটের প্রয়োজন হলে মীমাংসা ২০ আগস্ট। হচ্ছে ১৩ই আগস্ট ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, তেল, গ্যাস সহ নানা ইস্যুতে ১১ দলীয় ঐক্যের অবস্থান। আগামী মাসে লং মার্চ কর্মসূচি ঘোষণা। এই লং মার্চ জনগণের দাবি আদায়ের জন্য অতীতের কায়দায়, ফেসিবাদী কায়দায় আমাদের লং মার্চে যেন কোনো বাধা দেওয়া না হয়। সরকার ৫ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না। জুলাই স্মৃতি জাদুঘর ঘিরে সর্বসাধারণের আগ্রহ। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে শহীদদের অসম্মান করল ভারত, মন্তব্য রিজভীর। আগামী ২-৩ দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ, জানালেন মন্ত্রী। ভুতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগ জানালেও কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেয় না। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন। ১৩ই আগস্ট প্রার্থিতা চূড়ান্তের দিন ধার্য করা হয়েছে। ভোটের প্রয়োজন হলে মীমাংসা হবে ২০ আগস্ট। সেদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সংসদের তরফ থেকে পূর্ণাঙ্গ ভোটার তালিকা পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। জনগণের পরোক্ষ ভোটে সংসদ সদস্যদের সমর্থনে নির্বাচিত হন দেশের রাষ্ট্রপ্রধান। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া পদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে এই নির্বাচন। মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে ১৩ই আগস্ট ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ হচ্ছে ১৬ই আগস্ট ২০২৬ রোববার সকাল ১০টা থেকে যতক্ষণ লাগে। সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার বিধান রয়েছে। বর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আইন অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকা বাধ্যতামূলক। গত ১৫ জুলাই বাজেট অধিবেশন শেষ হওয়ায় নির্ধারিত সময়ের আগেই বসতে যাচ্ছে সংসদের নতুন অধিবেশন। আর এই অধিবেশনেই সংসদ সদস্যদের ভোটে চূড়ান্ত হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। এখন নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক কাজ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আমরা ভোটার তালিকা পেয়েছি। ভোটার তালিকা এবং শিডিউলটা আমরা রেডি করে আপনাদের শিডিউলটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা এখন বাকিটুকু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রসিডিওর আছে সেটুকু আমরা সম্পন্ন করব। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। দেশের জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লং মার্চ করা হবে। এই ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মুক্তাঙ্গনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে ১১ দলের অবস্থান কর্মসূচি চলছে। সেই অনুষ্ঠানেই এই ঘোষণা দেন তিনি। বলেন, লং মার্চে বাধা দিলে দ্বিগুণ শক্তিতে তা গন্তব্যে পৌঁছে যাবে। এ সময় নিত্যপণ্যের বর্ধিত দাম প্রত্যাহারের আহ্বান জানান তিনি। কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই সরকার পদে পদে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে যাচ্ছে। অভিযোগ, নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে লুটপাট চালাচ্ছে বিএনপি। সিন্ডিকেট করে দাম বাড়ানোর জন্য জ্বালানি তেল, গ্যাস সংকট তৈরি করেছে। বিদ্যুৎ বিল, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিও লাগাম ছাড়া। অবস্থান কর্মসূচি শেষে মিছিল নিয়ে সচিবালয়ের অভিমুখে যাত্রা করে ১১ দলীয় জোটের নেতাকর্মী। এ সময় পুলিশ বাধা দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে জামায়াতের আমির সহ শীর্ষ নেতারা সচিবালয়ের সামনে অবস্থান নেন। কিছুক্ষণ পর পুলিশের অনুরোধে অবস্থান ত্যাগ করেন তারা। আজকে আমরা বার্তা দিতে এসেছি,
যদি বিএনপির সরকার, যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না দেখে। 5ই সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এই লং মার্চ জনগণের দাবি আদায়ের জন্যে। অতীতের কায়দায়, ফ্যাসিবাদী কায়দায় আমাদের লং মার্চে যেন কোনো বাধা দেওয়া না হয়। সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করার পর আজ সকাল 11টা থেকে দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খুলে দেওয়া হয়েছে। প্রথম দিন সরাসরি কাউন্টার থেকে টিকিট নিতে ভিড় করেছেন দর্শনার্থীরা। তারা বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের পাশাপাশি দেশে যে ফ্যাসিবাদের কোনো ঠাঁই নেই সেটির প্রতীক হয়ে থাকবে এই জাদুঘর। প্রতিদিন সর্বোচ্চ 900 দর্শনার্থী এখানে প্রবেশের সুযোগ পাবেন। জাদুঘর খোলা থাকবে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। জাদুঘরের টিকিটের মূল্য শিশুদের জন্য 20, বড়দের জন্য 50 টাকা। দর্শনার্থীরা অনলাইনে বুকিং এর পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন। জাদুঘরের মূল ভবনে প্রবেশের জন্য প্রতিদিন 3টি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্লটে সর্বোচ্চ 300 জন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। মর্নিং স্লট 11টা থেকে দুপুর 1টা, মিড ডে স্লট দুপুর 1টা থেকে বিকেল 3টা এবং ইভিনিং স্লট বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শুধু শুক্রবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আজকে যেহেতু উন্মুক্ত হয়েছে, তাহলে কিভাবে কি ঘটছে ও কিভাবে কাটাইছে ওই স্বৈরাচারের ওই ফেরাউনের এইগুলো দেখবো, স্মৃতিগুলো দেখবো। গণ অভ্যুত্থানের যে স্মৃতিগুলো ওগুলো আসলে দেখতে আসছে, আর এখানে আসার খুব অনেক দিনের ইচ্ছা। তখনকার স্মৃতিগুলো এখানে সংরক্ষণ করা হবে, সেগুলোই আমরা দেখতে আসছি এবং বাস্তব অবলোকন করার জন্যই আসছি যে আসলে কেমন ছিল সেই দিনগুলো। ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বক্তব্য দেবার সুযোগ করে দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ড্যাবের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বলেন, আইন থাকার পরও পলাতক আসামিকে ফিরিয়ে না দিয়ে রাজনীতির সুযোগ করে দেয়া জাতীয় সার্বভৌমত্বের প্রতি অপমান। রিজভী বলেন, উদ্দেশ্যমূলকভাবে শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দেয়া দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর আঘাত। তার অভিমত, হাসিনার পলায়নের দিনই তাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার পেছনে দিল্লির ইন্ধন আছে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষার অঙ্গীকার নিয়ে যে গণজাগরণ, যে মহাবিপ্লব 5ই আগস্টের দিন সম্পন্ন হলো, পালিয়ে গেল, সেই দিনই এই প্রোগ্রামটি দিল্লিতে হচ্ছে আর সেখানে শেখ হাসিনাকে বক্তৃতা করতে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণরূপে ভারতীয় নীতি নির্ধারকদের পরিকল্পিত একটি বিষয়। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে পতিত আওয়ামী লীগ। ব্যাংকিং খাতের 1/3 টাকাই চুরি করেছে, যে কারণে 2 কোটির বেশি আমানতকারী পড়েছেন ভোগান্তিতে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। সেখানে এসব কথা বলেন তিনি। খেলাপি কমাতে তুলে ধরেন 18 মাসের বিশেষ পরিকল্পনাও। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে লুটপাট হয়েছে ব্যাংকিং খাত। ভুয়া কোম্পানি খুলে ঋণের নামে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা, যা পরিণত হয়েছে খেলাপিতে। সব মিলিয়ে ব্যাংকিং খাতে এখন খেলাপি ঋণের পরিমাণ প্রায় 6 লাখ কোটি টাকা। দেশকে যে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে যাওয়া যায়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন, খেলাপি ঋণের নামে যা বলা হচ্ছে তা আসলে চুরি। মোট ঋণের 1/3 খেয়ে ফেলেছে পতিত সরকার। ব্যাংকিং সেক্টরে টোটাল ডিপোজিটের 1/3 লুট করে নিয়ে যাওয়া হয়েছে, এটা চুরি। এটা কোনোভাবেই নন পারফর্মিং লোন না, যেটাকে আমরা হয়তো অ্যাকাউন্টিং এর ভাষায় এনপিএল বলছি। ফলাফল কি, 2 কোটির উপরে আমানতকারী কিন্তু সাফার করছে। গভর্নর বলেন, ব্যাংকিং খাত নিয়মের মধ্যে আনতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি কমাতে নেওয়া হয়েছে 18 মাসের পরিকল্পনা। এককালীন ঋণ পরিশোধের সুযোগ দেওয়ার পাশাপাশি করা হচ্ছে বিশেষ আইন। 22 সেপ্টেম্বর আমরা সরকারকে প্রস্তাব দিয়েছি 2টো আইন পাশ করার জন্য। একটা হচ্ছে ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, যেটি পাবলিক কনসালটেশন শেষ হয়ে গেছে। আরেকটি হচ্ছে মানি লোন কোড। আপনারা জানেন, আর্থিক খাতে এক একটা মামলা প্রায় 5 বছর, 6 বছর, 10 বছর চলে। আমাদের প্রস্তাব হচ্ছে যে এটি যাতে 6 মাসের মধ্যে করা হয়। এই 2টা লয়ের মাধ্যমে আমরা এনপিএলটা সেটেল করতে পারবো।
গভর্নর বলেন, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যা সেপ্টেম্বর থেকে বিতরণ শুরু হবে। জুলাই যোদ্ধাদের সহায়তার বিষয়টি মাথায় রেখে 5,000 তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগের কথাও জানান তিনি। আমরা প্রত্যেকটা উপজেলায় 10 জন করে উদ্যোক্তা বাছাই করব, যাদের বয়স হবে 28 বছরের নিচে। তো এই প্রক্রিয়ায় আমরা 5,000 জনকে, আমাদের পরিকল্পনা আছে যে আমাদের একটা স্টার্ট আপ ফান্ড আছে, একটা নতুন উদ্যোক্তা ফান্ড আছে, সেইখান থেকে টাকা দিতে। এর পাশাপাশি আমরা চেষ্টা করব সিএসআর থেকে 50-50, অর্থাৎ ম্যাচিং 50% থাকবে গ্র্যান্ট, 50% থাকবে লোন। বাংলা কিওর শুধু লেনদেনের ক্ষেত্রেই নয়, দেশের অর্থনীতির আমূল বদলে দেবে বলে মনে করেন গভর্নর। বলেন, এর ফলে সরকারের রাজস্ব আদায় বাড়বে। বাংলা কিওর সম্প্রসারণে নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। সবাইকে একটা কিওর ইউজ করতে হবে, বাংলা কিওর। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আগামী 2-3 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। একই সাথে আজ বিকেল থেকেই এলএনজি টার্মিনালের গ্যাস সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সচিবালয়ে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল চালুর বিষয়ে এক ব্রিফিং হয়। সেখানে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে মন্ত্রী অভিযোগ করেন, বিদ্যুতের ভুতুড়ে বিলের ব্যাপারে সবাই অভিযোগ করছেন, কিন্তু কেউই সঠিক কাগজ নিয়ে সংশ্লিষ্টদের কাছে আসে না। ব্রিফিংয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সাথে নিয়মিত বৈঠকের কথাও জানান তিনি। বলেন, ভারতীয় হাই কমিশনারের বৈঠকে পাইপলাইনের মাধ্যমে আরও বেশি ডিজেল দেওয়ার অনুরোধ করা হয়েছে। বিকালের মধ্যে ফ্রিজিং শেষ হয়ে যাবে। ফ্রিজিং শেষ হয়ে গেলে বিকাল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে, এবং সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেশার কমে গেছে প্রেশারটা উন্নত হবে, এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি সেগুলো উত্তরণ করতে পারবো। স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে। ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। ভালোভাবে সম্পন্ন হয়েছে ফ্যামিলি কার্ডের পাইলটিং প্রোগ্রাম। 16 আগস্ট কিশোরগঞ্জে দ্বিতীয় ধাপের ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 5ম সভা শেষে সব কথা জানান সমাজ কল্যাণ মন্ত্রী এজেডিএম জাহিদ হোসেন। জানান, আগামী বছর জুনের মধ্যে 40,20,000 ফ্যামিলিকে কার্ড দেওয়া হবে। মন্ত্রী আরও জানান, 4 থেকে 6 সপ্তাহের মধ্যে বাড়িতে গিয়ে দরিদ্র ও অতি দরিদ্রদের তথ্য সংগ্রহের কাজ শেষ হবে। আশ্বাস দেন, সবাই কার্ড পাবে। কার্ড বিতরণে কোনো বৈষম্য হবে না। সভা শেষে সমাজ কল্যাণ মন্ত্রী আরও বলেন, যশোর ও নেত্রকোনার কলমাকান্দায় তথ্য সংগ্রহে ত্রুটি ছিল, তবে তা পরবর্তীতে ঠিক করা হয়েছে। কেউ যেন 2টি ভাতা না পায় সেই বিষয়টিও নজরে রাখা হয়েছে। 4 থেকে 6 সপ্তাহ আমাদের টার্গেট। এর মধ্যে ডাটা কালেকশনটা আমরা কমপ্লিট করতে পারবো সারা বাংলাদেশে। কার্ড তো সবাই পাবে, কিন্তু সুবিধা পাওয়ার ব্যাপারে কেউ বাদ পড়তে যাতে না যায়, অথবা কেউ অন্তর্ভুক্ত হওয়ার উপযুক্ত না কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যায় যাতে না যায়, অর্থাৎ ফ্লসটা মানে কার্ডের দুর্বলতাটা বা ভাতা দেওয়ার দুর্বলতাটা আমরা কমানো, এটা আমাদের টার্গেট। দেশকে যেন আরও কেউ শেকল পড়াতে না পারে সেরকম একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চায় সরকার। এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সচিবালয়ে শিকল ভাঙার জুলাই শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি। অর্জিত প্রাণ এবং রক্তের বিনিময়ে আমাদের এই বিজয়কে আমরা যদি জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই, তাহলে এই পুরনো ব্যবস্থা দিয়ে পারা যাবে না। সে কারণে একদিকে যেমন শিকল ভাঙার কথা বলেছি, অপরদিকে রাষ্ট্র কাঠামোকে আমরা মেরামত করার কথা বলেছি, রাজনীতিকে মেরামত করার কথা বলেছি, এবং আমাদের ভবিষ্যৎ লক্ষ্যগুলিকে আমরা আমাদের 31 দফাতে এবং আমাদের নির্বাচনী ইশতেহারের মাধ্যমে আমরা তুলে ধরেছি। জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ঢাবির সাবেক ভিসি মাকসুদ কামাল, শিক্ষক কেএম জামাল উদ্দিন, অধ্যাপক জাফর ইকবাল সহ আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। আসামি আছেন ঢাবির বেশ কয়েকজন শিক্ষক সহ ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানো। তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই শেষ করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে, জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এর আগে শেখ হাসিনার মামলায় মাকসুদ কামালের সাথে শেখ হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। ফোনালাপে আন্দোলনকারী শিক্ষার্থীদের ফাঁসি দেওয়ার মনোবাসনা জানায় শেখ হাসিনা। এদিন ওবায়দুল কাদের সহ 7 জনের মামলার দ্বিতীয় দিনের প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হয়েছে। পরবর্তী শুনানি 9 আগস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামাল সাহেবের সাথে ফোনে কথোপকথন করে এই আন্দোলনকারী ছাত্রদের উপরে আক্রমণ করার জন্য উনি উস্কানিমূলক কথাবার্তা বলেছিলেন, এবং শেখ হাসিনাকে এই বক্তব্য প্রদান করার ক্ষেত্রে তৎকালীন ভিসিরও বক্তব্য ছিল যে উনিও শেখ হাসিনাকে প্রভোক করছেন যে উনি যেন এই ব্যবস্থা নেন।
15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতার উপরে আক্রমণের ঘটনায় তৎকালীন ভিসি মাকসুদ কামাল সহ জাফর ইকবাল সাহেব সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত প্রায় শেষ পর্যায়ে। বিজ্ঞ চিফ প্রসিকিউটর স্যার যদি সন্তুষ্ট হন তাহলে উনি পরবর্তী পদক্ষেপ আপনাদেরকে জানাবেন। রাজধানীর সবুজবাগের বাগানবাড়ি এলাকায় এক অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা 2 থেকে 3 দিন আগে এই নারীকে হত্যা করা হয়েছে। পরে ব্যাগে মরদেহের খণ্ডাংশ ভরে রাজধানীর বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয়। মরদেহের বাকি অংশের সন্ধানে চলছে তল্লাশি। সবুজবাগ থানার ওসি জানালেন, ডিজিটাল ও ম্যানুয়ালি দুভাবেই চলছে পরিচয় শনাক্তের কাজ। বৃহস্পতিবার সকালে সবুজবাগের বাগানবাড়ি কালভার্ট ব্রিজের পাশে ময়লার স্তূপে মেলে এক নারীর খণ্ডিত মরদেহ। স্থানীয়রা কল দেয় 999-এ। পরে পুলিশ এসে মাথা ও 2 হাত উদ্ধার করে। পরিচয় নিশ্চিতে কাজ করছে সিআইডির ফরেনসিক টিম। সবুজবাগ থানার ওসি জানান, 2-3 দিন আগে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করা হয়েছে। মাথাটা পেয়েছি আমরা আলাদা, মাথাটা ওপেন ছিল, ওটা কভার্ড ছিল না, বাট হাতটা একটা পলিপ্যাকে বাঁধা ছিল। এভাবে আমরা ধারণা করছি যে অজ্ঞাত কোনো স্থানে হত্যাকাণ্ডটা ঘটিয়ে হয়তো বা লাশ ফেলছে। না, আমরা এখন পর্যন্ত শনাক্ত করতে পারি নাই। আমাদের যেটা ম্যানুয়ালি এবং আমরা এক্সপার্টের মাধ্যমে, আমাদের যে সিআইডি আছে, পিবিআই আছে, প্লাস আমাদের সিস্টেম অ্যানালিস্ট আছে ডিএমপির, আমরা এই 3 মাধ্যমেই চেষ্টা করতেছি। খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধারে আতঙ্কে এলাকাবাসী। জানালেন, সন্ধ্যা হলে জায়গাটি পরিণত হয় মাদক সেবীদের আখড়ায়। রাত্রেবেলা 2টা-3টা পর্যন্ত এখানে লোক থাকে, এই অবৈধ কাজ হয় এইখানে, এই জায়গাটার ভিতরেই বেশিরভাগ হয়। কিন্তু আমরা তো এখন আতঙ্কের ভিতরেই আছি। এনে পোলাপান মোহে সেরি অবিয়া সেরি দিয়ে ভরা, এখানে যাইতে ভয় লাগে সন্ধ্যের সময় করি। এখানে একটা পুলিশ বিট হইলে ভালো হয়, থানা তো আর হইতে পারবে না। সুস্থ তদন্ত করে অপরাধীকে গ্রেফতার করার জন্য, আইনের আওতা আনার জন্য। বাগানবাড়ি এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি তুলেছেন এলাকাবাসী। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জুলাইয়ের তথ্যচিত্রের ত্রুটি দ্রুত সংশোধনের আশ্বাস দিয়ে দুঃখ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই গণ অভ্যুত্থানের তথ্যচিত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা প্রবাহ অবদান যথাযথভাবে উপস্থাপিত হয়নি। সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে তা আবারও জনসম্মুখে উন্মুক্ত করা হবে। এতে বলা হয়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। রাষ্ট্রপতির উপস্থিতিতে অনুষ্ঠানে বিষয়টি উত্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে আন্তরিক দুঃখ প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান। ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে সংবিধান সংশোধনের আহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে রাজধানীর সিরডাপে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে পার্বত্য অঞ্চলে জনগণের জীবন, ভূমি, অধিকার ও সাংস্কৃতিক সম্মান বিষয়ে এক সেমিনারে এই আহ্বান জানান তিনি। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নৃগোষ্ঠীর মধ্যে বিভাজনের সুযোগ কাজে লাগিয়ে একটা পক্ষ তাদের দুর্বল রাখতে চায়। অপ্রতিরোধ্য একটি শক্তির কারণে শান্তি চুক্তির বাস্তবায়ন করা যায়নি বলেও মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। বিভাজনকে ব্যবহার করে আদিবাসীদের অধিকার হরণের যে ইকোসিস্টেম, সেটাকে দুর্বল করে দেওয়া। আন্তর্জাতিক আদিবাসী দিবস, এই দিবসে এরকম স্পষ্টভাবে আমাদের বলা উচিত, যারা এই দেশের আদিবাসী তাদেরকে আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম মহাপ্রয়াণ দিবস। কয়েক জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে ক্যাম্পাসের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলা সাহিত্য ও সংস্কৃতি নয়, তার দর্শন, সমাজ ও রাষ্ট্রচিন্তায়ও সমানভাবে প্রাসঙ্গিক। এছাড়া কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়িতেও কবিগুরুর মহাপ্রয়াণ দিবস উপলক্ষে ছিল নানা আয়োজন। বর্ষা মানেই মেঘ, বৃষ্টি আর স্নিগ্ধ প্রকৃতি। আর বাঙালির বর্ষার সঙ্গে মিশে আছে রবীন্দ্রনাথের গান। বৃষ্টির শব্দ, মেঘের ডাক, কদমের গন্ধে আজও ফিরে আসে তার সৃষ্টিরা। অথচ এই শ্রাবণেই মহাপ্রয়াণ ঘটেছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। বর্ষার সঙ্গে রবীন্দ্রনাথের সেই গভীর সম্পর্ক আর শ্রাবণের বুকে তার বিদায়ের গল্প শোনাবেন
শওকত মঞ্জুর শান্ত। পরে মেঘ জমেছে। শ্রাবণের এমন দিনে প্রকৃতির এই রূপের সঙ্গে অবধারিতভাবেই মনে পড়ে রবীন্দ্রনাথকে। বর্ষা রবীন্দ্রনাথের কাছে কেবল একটি ঋতু নয়, বৃষ্টি কখনো তার গানে প্রেমের, কখনো বিরহের, কখনো অপেক্ষার, কখনো অজানাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষার প্রতীক। বর্ষার প্রকৃতি আর মানুষের মনের আবেগকে এক সুতোয় বেঁধেছেন তিনি। 1941 সালের 7 আগস্ট, বাংলা 1348 সালের 22 শ্রাবণ। এই দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা। শ্রাবণের এই দিন পেরিয়ে গেছে 85 বছর, কিন্তু বৃষ্টি এলেই যেন সময় থমকে দাঁড়ায়। জানালায় বৃষ্টির ফোঁটা পড়লে, মেঘ ডাকলে, ভেজা বাতাসে কদমের গন্ধ এলে কোথাও না কোথাও বেজে ওঠে রবীন্দ্রসঙ্গীত। তার প্রেমে বিরহে সব জায়গায় আমরা দেখছি বর্ষার একটা খুব সুন্দর রূপ, এবং মিলেমিশে একাকার প্রকৃতি, কবির মনের ভাব এবং বর্ষার একটা অসম্ভব সুন্দর আবেদন, এবং যেই সুরগুলো তিনি বেছেছেন, যেগুলো আমরা জানি যে বর্ষার ঋতুর জন্য উপযোগী। তিনি নেই, কিন্তু তার গান আছে, তার কবিতা আছে, আছে বাঙালির অনুভূতির সঙ্গে মিশে থাকা এক অনন্ত রবীন্দ্রনাথ। তাই শ্রাবণ বাঙালির কাছে শুধু একটি মাস নয়, এজন্য প্রকৃতির ইন্ধনে বিষাদী সুরে স্মৃতির জাগরণ। সব মিলিয়ে বর্ষায় রবীন্দ্রনাথ, এটা যদি ভাবি, কিংবা বর্ষার কোনো গান ভাবতে গেলে রবীন্দ্রনাথের গান ছাড়া মাথায় আসবে না চট করে। ফলে আমাদের জীবনে তিনি যেমন সত্য হয়ে আছেন, তেমনি তার বর্ষার গানগুলো আমাদেরকে সবসময় আমাদের মনের মধ্যে একটা অনুরণন তোলে। মেঘ বৃষ্টির ঘন ঘটায় পুনর্জন্ম ঘটে প্রকৃতি আর প্রাণের। সেই ছন্দবদ্ধ উল্লাসে ফিরে ফিরে আসে তার সৃষ্টি সুধা, বাঙালির সুর সারথি রবীন্দ্রনাথ। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজে।